যখন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল তখন সাধারণ ভারতীয়রা স্বপ্ন দেখেছিল একটা স্বাধীন ভারতবর্ষ পাবে। আর এই 2 দশকের মধ্যে এমন কি ঘটলো যেই স্বপ্ন একেবারে ঝাপসা হয়ে গেল। আর জাতীয় কংগ্রেস তারা কেনই বা চাইলো না পূর্ণ স্বাধীনতা? তাহলে কি তাদের ইচ্ছা ছিল স্বাধীন ভারতে ইংরেজরাই শাসন করবে? আর সেই সমস্ত কিছু যদি জানতে হয় তো তোমরা আমার সঙ্গে জুড়ে থাকো। আমি সুলতান স্যার, স্কুলওয়ালার ইতিহাসের শিক্ষক। আজকে আমরা পড়বো অষ্টম শ্রেণীর ইতিহাসের 6ম অধ্যায়, কি না জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশের পার্ট 2। পার্ট 1 আমাদের হয়ে গেছে, যদি না দেখে থাকো আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখো। আজকে আমরা পার্ট 2 পড়বো। তোমরা আমার এই সাইডে দেখবে তোমাদের যে পাঠ্যপুস্তকটা আছে অতীত ঐতিহ্য অষ্টম শ্রেণী, এবং এইদিকে সূচিপত্রটা দেওয়া আছে 6ম অধ্যায়। দেখো, জাতীয়তাবাদ কংগ্রেসের প্রথম 2 দশকের যদি অর্থনৈতিক জাতীয়তাবাদ তুমি বুঝতে চাও তখন তোমাকে একটু জাতীয় কংগ্রেসটা একটু বুঝে নিতে হবে সেটা কি ছিল। দেখো, প্রথম 2 দশক বলতে 1885 খ্রিস্টাব্দে আমরা জানি জাতীয় কংগ্রেস কি প্রতিষ্ঠা হয়েছিল। সেটা কোথায় প্রতিষ্ঠা হয়েছিল? না বোম্বাই শহরে, তোমরা এটা তো জানো। এবং এখান থেকে দেখো 1905, এই যে সালটা কতটা না প্রায় কাছাকাছি 20 বছরের কাছে, এটা 2 দশক বলা হয়। এই 2 দশকে অনেক কিছুই ঘটেছিল যেটা কি সাধারণ মানুষ মেনে নিতে পেরেছিল না, সেইগুলো আমরা আজকে ভালো করে জেনে নেব। দেখো, এই 2 দশকের যে কার্যকলাপ, সেই যদি কার্যকলাপ আমরা দেখি, সেই 2 দশকের কার্যকলাপকে বলা হবে নরমপন্থী। কংগ্রেস যখন স্থাপন হয়েছিল তাদের যে 20 বছরের যে সমস্ত কার্যকলাপ করেছিল সেই সমস্ত কার্যকলাপকে আমরা যদি বিচার ও বিশ্লেষণ করতে পারি তো এই বিচার বিশ্লেষণে আমরা এইদিকে বলবো কি নরমপন্থী। কেন নরমপন্থী? কারণ এনারা একটা নিয়মে মানতো যেটাকে 3P বলা হতো না, পেয়ার, তারা কি আবেদন নিবেদন করতো। আরেকটা পি হচ্ছে পেশেন্ট, তারা একটা কি ধৈর্য ধরতো। আরেকটা পি কি? আরেকটা পি হলো একেবারে এইগুলো না হলে প্রথম আবেদন নিবেদন করলো, তারপরে ধৈর্য ধরলো, যদি না হয় তখন প্রোটেস্ট করবে, এরকম তাদের ধারণা ছিল। তো তাদেরকে বলা হতো নরমপন্থী, কিন্তু প্রোটেস্ট সেভাবে হতো না। এই যে সময়ের ব্যবধানটা, সেই কংগ্রেস কি ছিল না, তারা সেই সময়ে একটা বছরে একবার অধিবেশন করত, তাকে বলা হতো বার্ষিক অধিবেশন। সেই বার্ষিক অধিবেশনটা 3 দিনের জন্য থাকতো। এই অধিবেশনে সমস্ত যারা যারা সদস্য ছিল সেই সদস্যরা আসতো, একত্রিত হতো, এবং এই একত্রিত হয়ে যে অধিবেশন হতো, যে এক একটা করে কি মত রাখতো যে এটা করা উচিত, এটা হওয়া উচিত, ভারতের এটা সমস্যা, এটা সমস্যা। এই সমস্ত যে তথ্যগুলো এক জায়গায় নেওয়া হতো, মতগুলো নেওয়া হতো, তার মধ্যে যেগুলোকে মনে হতো যে এগুলো কার্যকর সেইগুলোকে গ্রহণ করা হতো। সেই প্রস্তাবটা, এই মতামতগুলোকে কি বলা হতো না প্রস্তাব। তো বিভিন্ন সদস্য তাদের প্রস্তাব দিত, সেই প্রস্তাবের মধ্যে যেই প্রস্তাবটা গ্রহণযোগ্য মনে হতো বা যেইগুলো গ্রহণযোগ্য মনে হতো সেই প্রস্তাবগুলো গ্রহণ করা হতো, এবং গ্রহণ করে সারা বছর ওইটার একটা কার্যকলাপ করা হবে সেটা চিন্তা করা হতো যে এই ইংরেজরা এইটা অন্যায় করছে ভারতীয়দের উপরে, বা এই আইনটা করেছে ভারতীয়দের অত্যাচারের জন্য, এই আইনটা বন্ধ করতে হবে, আইনসভাতে কথাটা তুলতে হবে, অথবা এটার জন্য প্রোটেস্ট করতে হবে। প্রত্যেকটা কথা একেবারে অধিবেশনে হতো, এবং এই প্রস্তাবগুলোর মধ্যে কিছু প্রস্তাব গ্রহণ করা হতো। তো সেটা হতো 3 দিনের। এই 3 দিনের যে প্রস্তাবের এই আলোচনাগুলো, এটাকে বলা হতো কি এই অধিবেশন। কিন্তু মানুষ, সাধারণ মানুষ এবং সকলেই এটাকে 3 দিনের তামাশা বলে বর্ণনা করতো, বলতো এটা 3 দিন কা তামাশা হে। তো 3 দিনের তামাশা বলতো, কারণ এটাই তারা যে প্রস্তাবগুলো গ্রহণ করতো সেই প্রস্তাবগুলো সারা বছর কিন্তু সেইভাবে তারা আর কার্যকর ভাবে তারা সেই যেই প্রস্তাবগুলো নিয়েছে সেইগুলোকে আর যে ইমপ্লিমেন্ট করা, সেইগুলোকে বাস্তবায়ন করা, সেই রকম খুব একটা গুরুত্ব দিত না। নেক্সট চলো, বিভিন্ন প্রতিনিধি ওইসব অধিবেশনে কি বক্তব্য প্রস্তাব করা হতো, এটা আমি তোমাদেরকে বললাম। তারপরে কি অধিকাংশ নরমপন্থীর কাছে কি ব্রিটিশ শাসক ছিল বিধির বিধান। কি অধিকাংশ মানে বেশিরভাগ যে নরমপন্থী ছিল, বেশিরভাগ যে নরমপন্থীর সদস্য ছিল, তেনারা এই ব্রিটিশ সরকারকে বিধির বিধান মনে করত।
মানে ব্রিটিশ সরকার যেটা করবে সেটাই তারা মেনে নেবে। বিধির বিধান মানে কি, যেটা মানে আমরা যেটা মেনে নিই, যে আমাদের ভাগ্য যেটা আছে সেটাই মেনে নিই। তো এখানে বিধির বিধান বলতে ব্রিটিশ সরকার যেটা নির্ধারণ করবে সেটা মেনে নেওয়া উচিত, বা সেটা মেনে নেওয়া আমাদের ভারতীয়দের জন্য ভালো, এই জিনিসটা মনে করতো একটা বড় অংশের এই নরমপন্থী নেতারা। এবং এই নরমপন্থী নেতাদের মধ্যে কি ছিল না, এরা বেশিরভাগই ছিল উচ্চ বর্ণের, মানে ধনী সম্প্রদায়, মধ্যবিত্ত গরিব সেরকম ছিল না। বেশিরভাগই ছিল যে ধরো সম্মানীয় যারা পেশাদার ছিল, যেমন হচ্ছে আইনজীবী, এছাড়াও বড় ব্যবসায়ী। তো ব্যবসায়ী, আইনজীবী এবং যারা জমিদার, অবভিয়াসলি তারা কি ধনী, তো এইগুলোই বেশি ছিল। এবং সাধারণ মানুষ, মধ্যবিত্ত, এটা ছিল না। আরেকটা কি ছিল না, এখানে যে ছেলে এবং মেয়ে বা নারী পুরুষের যে রেশিও সেটাও কিন্তু ঠিকঠাক ছিল না। বেশিরভাগ যারা ছিল নেতা সব কি ছিল, পুরুষ। সেই কারণে নারীর আছে পুরুষের লিঙ্গগত পার্থক্য ছিল। এক নম্বর হলো কি, সমাজের যে সমস্ত মানুষ জোট হলো না, এইগুলো ছিল। তা এদের মধ্যে আরেকটা কি ছিল না, এদের মধ্যে ভালো কি ছিল, যেটা ধর্মীয় পরিচয়কে নরমপন্থীরা বিশেষ গুরুত্ব দিত না। এরা কিন্তু ধর্মীয় পরিচয়কে গুরুত্ব দিত না। এদের একটা উদ্দেশ্য ছিল, সেটা কি না, আমাদেরকে একটা জাতি, তার পরিপ্রেক্ষিতে সবাইকে থাকতে হবে। এই যে একটা ধর্মকেন্দ্রিক বা ধর্মকে প্রাধান্য দেয়া, এই বিষয়টা ছিল না। এবং এই তাদের কি কাজকর্মে কি ধর্মনিরপেক্ষতার ছাপ পাওয়া যায়। তারা ধর্মকেন্দ্রিক কোনো কিছু করতে মানে প্রস্তাব দিত না। যে প্রস্তাবগুলো ছিল, সেই প্রস্তাবগুলো ভারতের উন্নতির জন্য ছিল। এবার তোমাদেরকে বুঝতে হবে যে নরমপন্থীরা কি তখন চাইতো সেইটা। তো দেখো, নরমপন্থীরা চাইতেন ব্রিটিশ সাম্রাজ্য এবং শাসনের আওতায় থেকেই ভারত অধিকাংশ এবং স্বশাসন ভোগ করবে। তারা ভেবেছিল যে তাদের যেটা ভাবনা ছিল, সেই ভাবনাটা কি না, ব্রিটিশরাই শাসন করবে, মানে কি পরাধীন ভারতই থাকবে। কিন্তু যে সমস্ত আইন ভারতের বিপক্ষে আছে, যে সমস্ত মানে কি বলবো কার্যক্রমগুলো ভারতীয়দের বিপক্ষে হয়, বিভিন্ন আইন করেছিল না, যে রাজস্ব ব্যবস্থা থেকে শুরু করে তারপরে হচ্ছে ব্যবসার ক্ষেত্রে, তো সেই সমস্ত ক্ষেত্রগুলো বা ট্যাক্সের, পুরোপুরি রাজস্ব ব্যবস্থা মানে কি ট্যাক্সের বিষয়টা, ট্যাক্স ভারতীয় দিকে বেশি দিতে হতো, অথবা শিল্প দিকে ভারতীয় শিল্পদেরকে অবক্ষয় করিয়েছিল, শিল্প অবক্ষয় করানো হয়েছিল। সেই সমস্ত গুলো যাতে যারা শ্রমিক ছিল তাদের উপর অত্যাচার করা হতো, বাগিচা শ্রমিকদের উপর অত্যাচার, সেই সমস্ত গুলো থেকে তাদেরকে রক্ষা করা, এবং সেই যে রক্ষার মাধ্যমে একটা স্বশাসিত ভাবে থাকা, যে আমরা আমাদের অধিকারগুলো যাতে ফিরে পাই। অধিকারগুলো ফিরে পাওয়ার কথা, কিন্তু স্বাধীনতা চাইনি, পূর্ণ স্বাধীনতা নয়। ইংরেজ সরকারি শাসন করবে, কিন্তু ভারতীয়দের নিজস্ব স্বার্থ রক্ষায় তারা বিভিন্ন প্রস্তাব ইংরেজ সরকারকে দেবে, ইংরেজ সরকার সেগুলো মেনে চলবে, মানে ইংরেজ শাসনই থাকবে। ওকে, নরমপন্থীরা অবশ্যই আশা করতেন কি একসময় ভারতীয়রা যোগ্য হয়ে উঠবে। তারা তাদের যেমন তারা তাদের মূল বক্তব্যকে ছিল, মূল বক্তব্য এই প্রথম যেটা তোমরা দেখে নিলে, যে ইংরেজরাই শাসন করবে, কিন্তু ভারতীয়রা তাদের নিজেদের অধিকারগুলো ব্রিটিশ সরকারের কাছ থেকে পাবে, কিন্তু শাসন করবে ব্রিটিশ সরকার। কিন্তু আরেক দিকে তারা কি চিন্তা করতো, যে এইটা যে নরমপন্থীরা অবশ্যই আশা করতেন, এটা কিন্তু আশা করা, জাস্ট হোপ, কি না একসময় ভারতীয়রা স্বশাসনের কি উপযুক্ত হয়ে উঠবে। যখন তারা নিজেরা নিজেদের দেশকে শাসন করার উপযুক্ত হয়ে উঠবে, তখন ইংরেজ সরকার নিজেই ব্রিটিশ কর্তৃপক্ষ নিশ্চয়ই স্বশাসনের অধিকার স্বীকার করে নেবে। যখন ব্রিটিশদের কাছে দেখবে যে ভারতীয়রা স্বশাসন করার ক্ষমতা যোগ্য হয়ে উঠেছে, তখন এই ব্রিটিশ সরকার যে ভারতীয়দেরকে শাসন করার ক্ষমতা দেবে, অর্পণ করে দেবে। তো এটা তাদের ভাবনা ছিল। আইনসভা গুলিতে তাদের কি চাওয়াগুলো কি ছিল, তাদের চাওয়া দাবিগুলো কি ছিল, আমি পরপর পয়েন্টে বলে দেবো। তারা একটা লাইনে বলে দিচ্ছি, তারা ভারতীয়দের অংশগ্রহণ বাড়ানোর দাবি অথবা কি কিছু কিছু সংস্কারের কথা বলেছিল, যেটা তারা গণতান্ত্রিক প্রক্রিয়াতে পেতে চেয়েছিল, এবং এই লক্ষ্যগুলো অর্জন করাই তাদের মূল ছিল। কিন্তু এখানে একটা লাইন আমাদের বলে রাখতে হবে, যেটা তাহলে কি ছিল তাদের লক্ষ্য,
যে ভারতীয়রা যে আইনগুলো ব্রিটিশরা করে, সেই আইনগুলোর মধ্যে কি যাতে নিয়োগ হয়, সেখানে কি হয়, কোথায় হয় না, আইনসভাতে হয়। তো ওই আইনসভাতে যেখান থেকে আইনগুলো নিয়োগ হয়, আজকের দিনে কোথায় আইন নিয়োগ হয় না, আমাদের পার্লামেন্টে, ভারতীয় পার্লামেন্টে। তো ভারতীয় পার্লামেন্টে যারা সদস্য আছেন তারা, যেমন আমাদের যদি দেখা যায় লোকসভা বা রাজ্যসভা দুটোতেই হয়, তো রাজ্যসভা লোকসভায় যারা মেম্বার তারাই তো মানে কি বলবো সমর্থন করে, কোন একটা আইনকে সমর্থন করে। সমর্থন যদি করে, বেশিরভাগ লোক যেই আইনে সমর্থন করবে সেই আইনটা পাস হবে, এবং যে আইনে সমর্থন হবে না সেই আইনটা কিন্তু পাস হবে না, যেটা বিপক্ষে চলে যাবে। বেশি জন, ধরো 10 জন, একজন একটা আছে, তো 10 জনের মধ্যে যদি 6 জন সমর্থন করে তাহলে সেই আইনটা পাস হবে, আর 6 জন যদি বিরোধিতা করে 10 জনের মধ্যে, তাহলে সেই আইনটা আর পাস হবে না। ভারতীয় এই নরমপন্থীরা কি চেয়েছিল, ভারতীয় নরমপন্থীরা চেয়েছিল এই আইনসভায় ভারতীয়দের অংশগ্রহণ বাড়িয়ে তোলা। ঠিক আছে, এই যে ভারতীয়দের অংশগ্রহণকে বাড়িয়ে তোলা দাবি ছিল, যে আইনসভায় ভারতীয়দের অংশগ্রহণ দিতে হবে। কিছু কিছু সংস্কারের ক্ষেত্রে বলেছিল, সংস্কার কি কি আমি পরে বলছি, জাস্ট এইটুকুন বুঝে নাও। তাহলে ওদের চাওয়াগুলো এগুলো ছিল, ওদের দাবি কি কি ছিল আমি একেবারে পরের স্লাইডে বলে দিচ্ছি। কিন্তু কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভার বিশেষ সম্প্রসারণ ঘটানো হয়নি। এরা যে দাবিটা করেছিল যে এই সম্প্রসারণ ঘটানো হোক, সেটা কিন্তু হয়েছিল না। সেখানে সদস্য নির্বাচনের বদলে মনোনয়ন, বা এখানে কি দেখো সদস্য একবারে নির্বাচন হবে সেটা হতো না, মনোনয়ন বা বেছে নেওয়ার উপরেই জোর দেওয়া পড়েছিল। তাহলে কি সদস্য কিন্তু এখানে নির্বাচন করা হতো না, এখানে যে মন থেকে বেছে নিত। ঠিক আছে, তাছাড়া আইনসভাগুলোর আয় ব্যয়ের হিসাব নিয়ে ভোটাভুটি করা যেত না, এবং আইনসভাতে যে আয় ব্যয় হয়েছে সেটার হিসাবগুলোর জন্য কি এই যে ভোটাভুটি করা যেত না। এমনকি আইনসভাকে না জানিয়ে আইন চালু করার ক্ষমতাও ব্রিটিশ সরকারের ছিল। এই যে একটা আইনসভা ছিল যাতে কিছু ভারতীয় ছিল, এই আইনসভাকে না জানিয়ে ব্রিটিশ সরকার যে কোনো আইন করার ক্ষমতা রাখতো। ব্রিটিশ সরকার কোনো আইনসভাকে কোনো কিছু না জানিয়ে, যেখানে ব্রিটিশরা ছিল, ভারতীয়রা ছিল, এই আইনসভাকে না জানিয়ে ব্রিটিশ সরকার আইন প্রণয়ন করার ক্ষমতা তাদের ছিল, তারা করত। আমরা এবার দেখে নেব যে এই নরমপন্থীরা, যে নরমপন্থী ছিল এই 2 দশকের কংগ্রেসের জাতীয়তাবাদী অর্থনৈতিক, যদি তুমি যেখানে ওখানে পেয়ে যাচ্ছ, সেখানে তাদের দাবিগুলো কি ছিল। তাদের দাবিগুলো ছিল, এক যদি আমি বলি আইনসভাগুলিতে ভারতীয়দের অংশগ্রহণ বৃদ্ধি। তাহলে আইনসভা, বুঝতে পেরেছো আইনসভা বলতে কি, ক্লিয়ার? আইনসভাগুলিতে কি হবে, ভারতীয়দের যেখান থেকে আইন প্রণয়ন হয়, যেখান থেকে আইন তৈরি হয়, তাতে কি হবে, অংশগ্রহণ বৃদ্ধি বা আইন কার্যকর করা হয়। কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভার বিশেষ সম্প্রসারণ, কেন্দ্রীয় আইনসভাকে এবং প্রাদেশিক আইনসভার কি সম্প্রসারণ করতে হবে। এছাড়া নির্বাচনের মাধ্যমে আইনসভার ভারতীয় সদস্যদের নিয়োগ করা, সরকারি চাকুরিতে ভারতীয়দের নিয়োগ বৃদ্ধি। তাহলে কি এরা বলতে চাইছে যে সরকারি চাকরিতে ভারতীয়দের নিয়োগ বৃদ্ধি করতে হবে, আইনসভাতে ভারতীয়দের অংশগ্রহণ বাড়াতে হবে, এবং সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স 19-এর বদলে 23 বছর ও ভারতে এই পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা। দেখো সিভিল সার্ভিস, আজকের দিনে দেখবে আইএএস যে পরীক্ষা হয়, আইপিএস পরীক্ষা হয়, আইআরএস পরীক্ষা হয়, এগুলো সব সিভিল সার্ভিসের মধ্যেই পড়ে। তো সেই তখনকার দিনে আইসিএস বলে একটা পরীক্ষা হতো, যেটা সিভিল সার্ভিসের জন্য পরীক্ষা। এই সিভিল সার্ভিস কিন্তু ইংরেজরাই শুরু করেছিল এই পরীক্ষাটা। তো এই সিভিল সার্ভিসের বয়সটা তখন 19 বছর ছিল, এরা চেয়েছিল 23 বছর করা হোক 19 বছরের বদলে, এবং এই পরীক্ষাটা লন্ডনে নেওয়া হতো, ইংল্যান্ডের। এই পরীক্ষাটা যাতে ভারতেই নেওয়া হয় সেটা প্রস্তাব করেছিল। ব্রিটিশ ভারতের সেনাবাহিনীকে বিদেশের নানা স্থানে যুদ্ধে ব্যবহার করা ও যুদ্ধ খাতের খরচ বাড়ানো নিয়েও নরমপন্থীরা প্রতিবাদ জানিয়েছিলেন। তাহলে ব্রিটিশ ভারতে, মানে দেখো যখন ব্রিটিশ ভারত বলতে, যখন ব্রিটিশরা আমাদের ভারতকে শাসন করতো তখন তাকে বলা হতো ব্রিটিশ ভারত। এই ব্রিটিশ ভারতে যে সেনারা আছে, ব্রিটিশ ভারতের যে সেনা ছিল, সেনার একটা বড় অংশ ছিল ভারতীয়রা, তার মধ্যে পাঞ্জাবি, গোর্খা এবং বাংলা এবং অযোধ্যার একটা বড় অংশ কিন্তু এই ব্রিটিশ
মানে সেনাবাহিনীতে কাজ করতো। তো এদেরকে বিভিন্ন যুদ্ধে, তখন যখন যুদ্ধ চলছিল, এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া, ব্রিটিশ যে সরকার, তার সঙ্গে বিভিন্ন দেশের যুদ্ধ হচ্ছিল। তো এই যুদ্ধতে তারা কি করতো না, তাদেরকে পাঠাতো, এই সেনাগুলোকে পাঠাতো। তো তাদের জীবন তো অনেক রিস্ক হয়ে গেল, সেই কারণে এনারা কথা তুলেছিল। এবং এই যুদ্ধগুলোতে অনেক খরচা হয়, যে কোনো যুদ্ধ হলে অনেক খরচা হয়। এই যুদ্ধের খরচাটা ভারত থেকে তুলে নিয়ে যে ব্রিটিশ সরকার ব্যবহার করতো। তো নরমপন্থীরা বলেছিল না, ভারতের টাকাকে তোমার বিদেশের যুদ্ধের জন্য খরচা করা যাবে না, এটা তাদের প্রস্তাব ছিল। এই যে প্রস্তাবগুলো করেছিল, যদি এই উপনিবেশিক শাসকের কাছে নরমপন্থীদের এইসব ভাবনা চিন্তাকে বিশেষ গুরুত্ব ছিল না, তাই নরমপন্থীদের প্রায় কোনো দাবি সরকার তরফ থেকে মেনে নেয়নি। এই সমস্ত দাবিগুলো সরকার খুব একটা গুরুত্ব দেয়নি। গুরুত্ব কেন দেয়নি? কারণ হলো এক, যে ব্রিটিশ সরকার গুরুত্ব কখন দেবে, যে কোনো সরকার কখন গুরুত্ব দেবে, যখন আমার সাপোর্টে অনেক লোক আছে, অনেক বড় একটা অঞ্চল আমাকে সাপোর্ট করে, অনেক জনগণ আমার পক্ষে আছে। কিন্তু এখানে তো অনেক দুর্বলতা ছিল। দুর্বলতা গুলো তো তোমরা শুনলেই, যে কি কি ছিল সেটা না। এক হলো যে জাতীয় কংগ্রেসের নরমপন্থী যে প্রথম 2 দশকে মধ্যে যারা নেতা ছিল, যারা সদস্য ছিল, তারা সব উচ্চ বর্গের ছিল, মানে ধনী সম্প্রদায়ের। তো এই ধনী সম্প্রদায়ের হওয়ার কারণে মধ্যবিত্ত সাধারণ মানুষের সঙ্গে খুব একটা সংযোগ হয়নি। এবং 1 নম্বর। 2 নম্বর কি ছিল না, এতে খুব একটা মুসলিম ছিল না, সে কারণে মুসলিমরা সেভাবে সংযুক্ত হতে পারেনি। 3 নম্বর কি ছিল? 3 নম্বর হলো যে লিঙ্গগত বৈষম্যর কারণে সবাই যোগ হতে পারেনি। 4র্থ কি ছিল? এই সাধারণ মানুষের কষ্ট বেদনাকে কংগ্রেস খুব একটা তুলে ধরেনি। না ধরার কারণে সাধারণ মানুষ সেখানে আশা দেখতে পায়নি, তাই তাদের সাথে ছিল না। সেই কারণে যেহেতু দেখতে পেচ্ছে একটা ছোট্ট মতো দল, যা বলছে আমরা জাতীয় দল, কিন্তু তাদের পক্ষে অত বড় সমর্থন নেই, সেই কারণে ব্রিটিশের মাথা ব্যথা হয়নি এবং এই প্রস্তাবগুলোকে মেনে নেয়নি। দেখো, এদের আবেদন করার যে পদ্ধতি, সেটা হচ্ছে কি ছিল, আমি এর আগেও বলেছি আর বলেছি, এই পলিসি ছিল 3PS। এই আবেদনের তাদের কি ছিল না, এই আবেদন তারা করতো 3টে নিয়মে। একটা হচ্ছে ফেয়ার্স, একটা হচ্ছে পেশেন্স, একটা হচ্ছে প্রোটেক্স। প্রথমে আবেদন নিবেদন করতো, তারপরে তারা ধৈর্য ধরতো, তারপরে তাদেরকে একটা প্রোটেস্ট করতো। এই ছিল 3টে জিনিস, এগুলো আগেও বলে দিয়েছি। দেখো, আমরা দেখবো যে জাতীয় কংগ্রেসের মধ্যে এমন কি দুর্বলতা ছিল, যে কারণে তারা সাধারণ মানুষের কাছে যোগাযোগ করছে না। তারা বুঝতে তো পেরেছিল যে সাধারণ মানুষ তাদের পক্ষে নেই, মধ্যবিত্ত মানুষ তাদের পক্ষে নেই। আর একটা এত বড় ভারতের মধ্যে তারা একটা সামান্য কয়েকটা জায়গাতে, যেমন কলকাতা, মুম্বাই, মাদ্রাজ, এগুলোর মধ্যেই তারা সীমাবদ্ধ ছিল, পুরো ভারতে কেন ছড়াতে পারছিল না। তাদের কি কি দুর্বলতা ছিল, এগুলো আমরা একটু দেখে নেব। দেখো, সামাজিক ও অর্থনৈতিক অবস্থানের কারণেও কি নরমপন্থীরা রাজনৈতিক ভাবে কি বৃহত্তর জনগণের অভাব অভিযোগের সঙ্গে তাল মেলাতে পারেনি। ফলে নরমপন্থীরা ক্রমে সমালোচিত হয়েছিল তাদের আন্দোলনের পদ্ধতি নিয়ে। সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা, তারা সামাজিক অবস্থা ছিল, সামাজিক অবস্থাটা তোমরা বুঝাইছ, অর্থনৈতিক অবস্থা এটা একটু বুঝে নেবে, বলছি তারপরে। দেখো, এবং কংগ্রেসী কার্যকলাপের পেছনে জমিদারদের আর্থিক সহায়তা ছিল। যেহেতু জমিদাররা অর্থ দিয়ে সাহায্য করেছে, তাই জমিদারদের পক্ষে তাদেরকে কথা বলতে হবে। যদি তারা জমিদারদের বিপক্ষে কথা বলে, তাহলে জমিদাররা তাদের কি অর্থ দেবে না, অর্থ না দিলে তাদের যে কার্যকলাপ চলছে সেটাও হবে না। সেই কারণে তারা সাধারণ মানুষের যে অভিযোগ, অনটন বা জমিদারদের বিরুদ্ধে যে অভিযোগ, সেইগুলোকে তারা তুলে ধরতো না। ঠিক আছে? এভাবে ব্যবসায়ী, মহাজন, সমর্থক, পুষ্ট কংগ্রেসের শ্রমিক শ্রেণীর কথা স্বার্থ তারা তুলে ধরতো না। কারণ একটা ব্যবসায়ীরা তাদের একটা বড় অংশ টাকা দিত, এবং মহাজন, দেখো, একটা সংগঠনকে চালানোর জন্য অনেক টাকার দরকার। সেই টাকাটা তারা কোথা থেকে নিত না, তারা নিত জমিদারদের কাছ থেকে, তারা নিত মহাজনদের কাছ থেকে, তারা নিত ব্যবসায়ীদের কাছ থেকে। ব্যবসায়ী, মহাজন, এই ব্যবসায়ী, মহাজন এবং জমিদার, এই 3জনেই তো টাকা দেয়। এই 3জনের বিপক্ষে যদি কথা বলে, তাহলে 3জনকে টাকা দেওয়া বন্ধ করে দেবে। আর 3জন টাকা দেওয়া বন্ধ করলে অর্গানাইজেশন চলবে কি করে? এই যে কংগ্রেসের সংগঠন, এটা চলবে কি করে? তো এই নরমপন্থীরা এই কারণে ব্যবসায়ীদের এবং মহাজনদের মন রাখতে গিয়ে এই শ্রমিক শ্রেণীর যে কষ্ট, সেটাকে তুলে ধরতে পারতো না। এবং এখানে যদি জমিদারদের মন রাখতে গিয়ে
যারা চাষের সঙ্গে সংযুক্ত তাদের মন রাখতে পারতো না, তাদের যে অভাব অনটন সেই কথাগুলোকে তুলে ধরতে পারতো না, এইগুলো একটা কারণ ছিল। এছাড়াও এদের মুসলিম, তাছাড়াও কি নরমপন্থী নেতৃত্বের দুই একটি ব্যতিক্রম ছাড়া মুসলমানও তেমন ছিল না। একজন হচ্ছে কে ছিল, বদরুদ্দিন তৈয়বজি। এই দু একজন ছাড়া সেরকম যে মুসলিম নেতা ছিল না বা মুসলিম সমর্থনও ছিল না। এইগুলো হচ্ছে এদের একটা মোস্ট দুর্বলতা ছিল। এইগুলো ছাড়াও কিছু কিছু দুর্বলতা ছিল। সেই কারণে কি ছিল না, জনগণের অংশগ্রহণ প্রায় ছিলই না। সেই কারণেই কি হয়েছিল না, ব্রিটিশ প্রশাসন জাতীয় কংগ্রেসকে বিশেষ গুরুত্ব দিত না। আমি এর আগেই বলেছি যে একটা জিনিস মানে কোন সরকার যদি কাউকে গুরুত্ব দেয়, কেন দেবে? কারণ তার পক্ষে অনেক জনগণ যদি থাকে। তো এখানে তো সেরকম ছিলই না, তো ব্রিটিশ সরকারের মাথার পাজার কোনো কারণই নেই। আর অনেক লোক এই যে জাতীয় কংগ্রেসকে কি ব্যঙ্গও করতো। ওই মিটিংটাকে বলা হতো 3 দিনের তামাশা। তাছাড়াও অনেক কিছু। এছাড়াও দেখো, শিক্ষিত ভদ্রলোকেরা নিজেদের মধ্যে কি গোষ্ঠী দ্বন্দ্ব হবে, এটা দ্বন্দ্ব নিয়েই বেশি মশগুল ছিল। যে সমস্ত যারা ছিল এই সংগঠনে, শিক্ষিত ভদ্রলোক যারা ছিল, তারা নিজের স্বার্থ এবং নিজেদের বিষয়গুলো নিয়েই আলোচনা করতো এবং একে অপরের সঙ্গে তর্ক বিতর্ক গোষ্ঠীদ্বন্দ্বে মেতে থাকতো। সেই কারণে যে সারা বছর যে একটা প্রোগ্রাম চালাতে হবে, যেই প্রস্তাবগুলো গ্রহণ করা হয়েছে সেই প্রস্তাবগুলোকে আগে নিয়ে গিয়ে সেইগুলোকে পরিপূর্ণ করতে হবে, সেটা করতে পারতো না। সেই সব আন্দোলন থেকে বিশেষ কোনো সুবিধাও ভারতীয়রা পায়নি। তবুও ওই যুক্তি নির্ভর রাজনীতির মধ্যে রাজনৈতিক আধুনিকতা ভারতীয় সমাজে দেখা গিয়েছিল। তাহলে এই প্রথম যুক্তি নির্ভর একটা রাজনৈতিক আধুনিক রাজনৈতিকতা এখানে কিন্তু ভারতীয়রা পেল। এর আগে কিন্তু দেখো 1857 খ্রিস্টাব্দে যে মহাবিদ্রোহ হয়েছিল, এই 1857 খ্রিস্টাব্দেও কিন্তু মহাবিদ্রোহ, অথবা যদি আমরা বলি যে সেনারা যুদ্ধ করেছিল ইংরেজ সরকারের বিরুদ্ধে, সেটাকে তোমার সিপাহী বিদ্রোহ বলতে পারো। এটা মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ দুটোই বলা হয়। তো এই সিপাহী বিদ্রোহেও কিন্তু ভারতীয়রা একজোট হয়েছিল। যেটা হোক, সামরিকরা, অসামরিক, সাধারণ মানুষ, কৃষক এবং বহু পুরনো যারা রাজা ছিল, রাজার বংশের লোক ছিল, তারা কিন্তু একজোট হয়েছিল। একজোট হয়ে সবাই মিলে গিয়ে বলেছিল যে আমরা মুঘল সম্রাট শেষ দ্বিতীয় বাহাদুর শাহকে রাজা মানি, ইংরেজ সরকারকে রাজা মানবো না। এবং এই যে ভারতীয়দের মধ্যে ঐক্যবোধ হয়েছিল, সেই ঐক্যবোধের থেকে কিন্তু এই 1885-তে যে জাতীয় কংগ্রেস গড়ে উঠলো, তা কিন্তু অনেকটা তফাৎ ছিল। কারণ সেটা অতটা সংগঠিত ভাবে ছিল না, এটা ছিল না, কিন্তু এটা একটা সংগঠিত ভাবে ছিল এবং যুক্তি নির্ভর রাজনৈতিক একটা সংগঠন ছিল। সেটা কিন্তু কোনো রাজনৈতিক সংগঠন ছিল না। তাই কিন্তু এর দুটোর মধ্যে অনেক তফাৎ দেখা গেল। তাহলে জাতীয় কংগ্রেস কিন্তু পুরোপুরি ব্যর্থ এটা নয়। জাতীয় কংগ্রেস এই 2 দশকে তারা খুবই নরমপন্থী হিসাবে ছিল এবং তারা সরাসরি স্বাধীনতা চাই এই কথাটা বলেনি। কেন বলেনি, কি কারণে বলেনি? একটা জাতীয় কংগ্রেস, একটা যদি জাতীয় কংগ্রেস গড়ে উঠেছে এবং ব্রিটিশ শাসনের সময়ে গড়ে উঠেছে, তারা তো চাইবে আমাদের দেশ স্বাধীন হোক। তাদের তো উদ্দেশ্য এটা। কেন তারা বললো না? কেন বললো না একটু বুঝে নেব আমরা এখানটায় গিয়ে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যদি আমরা দেখি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু ওনার জীবনীতে এই কথাটা উল্লেখ করে গেছেন। কেন আমরা এই যে ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা সরাসরি চেয়েছিলাম না, কেন আমরা তখন ইংরেজদের সাথেই কাজ করতে চেয়েছিলাম, এটা তো ওনার জীবনী আ নেশন ইন মেকিং। আ নেশন, তোমরা অনেকে এ নেশন বলো, যাই হোক এটা আ নেশন হবে, আ নেশন ইন মেকিং। এর বাংলা তর্জমা থেকে নেওয়া হয়েছে। একটা কে করেছে না, তর্জমাটা করেছে হচ্ছে নলিনী মোহন দাস গুপ্ত। এই তর্জমাটায় কয়েকটা লাইন আছে, আমি তোমাদেরকে বলে দিই, গুরুত্বপূর্ণ।
যেখানে উনি লিখেছিলেন কি উপনিবেশিক স্বায়ত্তশাসন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বিশ্লেষণ। উনি কি বলেছিলেন যে আমাদের মধ্যে কেউ কেউ ভাবছেন যে পরিপূর্ণ স্বাধীনতা লাভের জন্য এবং সভ্য জগতে আমাদের মর্যাদার স্থান করে নেওয়ার জন্য প্রয়োজন হলে আমাদের ব্রিটিশ সাম্রাজ্যের নিয়মতন্ত্র ও সীমাবদ্ধতার গণ্ডি ছাড়িয়ে এগিয়ে যেতে হবে। এই ভাবনা সম্পর্কে আমরা কথা হচ্ছে এই যে সেরকম প্রয়োজন এখনো দেখা দেয়নি। আমরা যদি ঘোষণা করি যে আমরা ব্রিটিশের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে স্বাধীন হতে চাই, ব্রিটিশ কমনওয়েলথের সদস্য হিসেবে কোনো দায়িত্বের বাধার মধ্যে না থেকে খাঁটি স্বায়ত্তশাসনে চাই, কেউ কেউ আমাদের সেই আশা আকাঙ্ক্ষার আপত্তি করতে পারে না, কিন্তু আমাদের পরিবেশের কথা বা ঘটনা পরস্পরের কথা ভাবতে হবে। উনি কিন্তু বললো যে আমরা কেউ কেউ চাইছে যে আমরা একেবারে স্বাধীন হয়ে যাই, আমরা নিজেরা একটা সংগঠন বলে ঘোষণা করি আমরা ইংরেজদের সঙ্গে থাকবো না, সেটা কিন্তু হয়ে যাবে, সেটা হওয়া কোনো সমস্যা নাই। কিন্তু এখানে একটা সমস্যা আছে কি, যদি এমনই হয় আমরা সেই ভাবাদর্শকে কি আগে ধরে থাকি এবং আমাদের বর্তমানের প্রত্যাহিত রাজনৈতিক কার্যাবলীর মধ্যে তাতে জোরদার করার চেষ্টা করি, তাহলে কি ঘটবে? ব্রিটিশ সাম্রাজ্যের সমস্ত শক্তি আমাদের সে আশা পূরণের বিরুদ্ধে নিয়োজিত হবে। কিন্তু আমরা দাবি ও উপনিবেশিক স্বায়ত্তশাসনের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখি, তাহলে ব্রিটিশ সাম্রাজ্য শক্তির সমস্ত প্রভাব আমাদের পক্ষেই থাকবে। এটাই ইম্পর্টেন্ট। এর পরের যেটা আছে সেটা পড়ার প্রয়োজন নেই। উনি যেটা বলে দিল, কি বলেছিল না, ওনার বলা হলো যে এটা যে আমরা যদি এখন একটা বলি যে আমরা একটা স্বাধীন ভারত পেতে চাই, তাহলে ইংরেজরা কি করবে, তার সমস্ত শক্তি প্রয়োগ করে আমাদের এই যে সংগঠন এটাকে পুরো ডিস্ট্রয় করে দেবে, পুরো ধ্বংস করে দেবে এবং আমাদের আশা সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। অতএব আমরা ইংরেজদের সঙ্গেই থেকে এবং আমাদের যে দাবি দাবাগুলো ইংরেজদের কাছে পেশ করে সেগুলোকে আমরা আবেদন নিবেদনের মাধ্যমে সেগুলো আদায় করে নেব। আমরা ভুলে যাব না যে আমাদের সংগঠন তৈরির যে মূল বক্তব্য বা আদি কংগ্রেসের যে মূল যেটা যে জন্য আমরা তৈরি হয়েছি সেটা আমরা ভুলে গেলে হবে না। আমাদের মূল বক্তব্যই কি না, আবেদন নিবেদনের মাধ্যমে আমাদেরকে তাদের কাছ থেকে কি আমাদের যে দাবি দাবাগুলো সেইগুলোকে আদায় করে নেওয়া। এটা নয় যে আমরা একটা সংগঠন বলে যে আজকেই আমরা স্বাধীনতা করে ফেলবো ভারতকে বলে সবাই মিলে চেষ্টা করলাম, এটা আমরা সংগঠনটা তৈরি করতে পারি, কিন্তু এই সংগঠনকে আমরা রাখতে পারবো না, কারণ ইংরেজ সরকার সমস্ত ক্ষমতা প্রয়োগ করে আমাদেরকে ধ্বংস করে দেবে। সেই কারণেই কিন্তু এই 20 বছর তারা এইভাবেই কাটিয়েছিল। ঠিক আছে, নরমপন্থীদের সব বুঝতে পারলে, নরমপন্থী কি, তাদের দাবি কি, তারা কেন চুপচাপ ছিল, তাদের দুর্বলতা কি ছিল, বৃত্তান্ত কিন্তু সব পরিষ্কার হয়ে গেল। আর একটু টুকরো কথা আমরা একটু দেখে নেব যে এই যে টুকরো কথা কি, অর্থনৈতিক জাতীয়তাবাদ একটা টুকরো কথা, যে এই যে জাতীয় কংগ্রেস 20 বছর যে ছিল তারা কি কোন ওই কথা ভারতীয়দের হয়ে ইংরেজদের কাছে পেশ করেনি, কোনো কিছুই কি ইংরেজদের ক্রিটিসাইজ করেনি। আর এই 20 বছরে কি তারা ভারতীয়দের জন্য যে কাজকর্মগুলো করেছিল, যে কর্মগুলো করেছিল বা তারা যে প্রস্তাবগুলো নিয়েছিল সেইগুলো কি ভারতীয়দের কোনো উপকার হয়নি? হ্যাঁ হয়েছিল। কি কি হয়েছিল সেগুলো একটু দেখে নেব। একটি বিষয়কে ঘিরে নরমপন্থী জাতীয়তাবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। কি গুণ? তা হলো ভারতের আর্থিক দুরবস্থার ব্রিটিশ শাসনের ভূমিকা নিয়ে নরমপন্থী নেতৃত্ব প্রকাশ্যে সমালোচনা করেছিলেন। তাহলে প্রকাশ্যে ক্রিটিসাইজ করলো যে ভারতীয়দের যে দুরবস্থা সেটা নিয়ে একেবারে ইকোনমিক ভাবে। ওই প্রক্রিয়াকে অর্থনৈতিক জাতীয়তাবাদ বা ইকোনমিক ন্যাশনালিজম বলা হয়। তাহলে ইকোনমিক ন্যাশনালিজম কাকে বলে, জাস্ট শর্ট কোশ্চেন পেয়ে যাবে, এইটুকু যদি বলে দিতে পারো। বুঝতে পেরেছ? এই কাজের বিশেষ করে দাদাভাই নৌরাজি পেশায় ব্যবসায়ী ছিলেন, মহাদেব গোবিন্দ রানা পেশায় বিচারক ও রমেশ চন্দ্র দত্ত পেশায় সিভিল সার্ভেন্ট। এই তিনজনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাহলে কার কার ভূমিকা ছিল সেটাও কিন্তু একেবারেই পরিষ্কার হয়ে গেল। অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল লক্ষ্য ছিল কি, ভারতের দরিদ্র ও ব্রিটিশ শাসনের সম্পর্ক নির্ণয় করা। তাহলে কি এই যে ভারতের দারিদ্র
এই দারিদ্রতা এবং বিদেশি সম্পর্কের মধ্যে কি একটা সংযোগ স্থাপন করা হয়েছে। ভারতীয়র মধ্যে যে এই দারিদ্রতা চলছে, এই দারিদ্রতা যাতে দূরীকরণ করা যায় সেটা তাদের মূল লক্ষ্য ছিল ব্রিটিশ সরকারের মাধ্যমে। এই যে ইকোনমিক্স ন্যাশনালিজম এইটার নেক্সট একটু দেখে নেব যে নরমপন্থীদের যুক্তি ছিল ভারতে উপনিবেশিক শাসনের চরিত্র ক্রমে বদলে গিয়েছে এবং ভারত ধীরে ধীরে ব্রিটেনের কৃষিকাজ ও কাঁচামাল আহরণের ভূমিতে পরিণত হয়েছে। তাহলে এই যে ভারতের ভূমি সেটা যেন ব্রিটিশ সরকার তার কাঁচামাল বলতে কি তারা আমরা দেখেছি এর আগে যদি উপনিবেশিক ভারত পড়ে থাকো দেখতে পাবে যে এখান থেকে তারা তুলা চাষ করতো, এখান থেকে তারা কার্পাস চাষ করতো, মানে কার্পাস তো তুলোরই মধ্যেই পড়ে, এখান থেকে তারা নীল চাষ করতো এবং তারা বাগিচা শিল্প যেমন চা বিভিন্ন কিছু আমাদের ভারতের ভূমিতে চাষ করতো এবং এই যে নীল চাষ এইগুলোকে নিয়ে যে তারা কি করতো বা তুলা এগুলোকে নিয়ে গিয়ে এই ব্রিটিশ সরকার ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ফলে যে তাদের কাঁচামালের প্রয়োজন ছিল সেই কাঁচামালের ঘাটতিগুলো মেটাতো। ঠিক আছে, আর ব্রিটেনের তৈরি দ্রব্যগুলি বৃহত্তর বাজারে হিসাবে ভারতকে ব্যবহার করতে থাকে উপনিবেশ সরকার। ওই কাঁচামালগুলোকে নিয়ে যেত, নিয়ে যে তাদের অত আধুনিক যে মেশিন, তখন যে শিল্প বিপ্লব হয়েছিল, শিল্প বিপ্লবের নতুন নতুন মেশিন এসেছিল, সেই মেশিনগুলো দিয়ে তারা কাপড় তৈরি করতো, বিভিন্ন আসবাবপত্র বিভিন্ন তৈরি করতো, সেগুলোকে ভারতেই বিক্রি করতো। ভারত থেকে কাঁচামাল নিয়ে যাচ্ছে, আবার তৈরি করে নিয়ে এসে ভারত থেকে যে কাঁচামালগুলো নিয়ে যেত ওগুলো কম দামে নিয়ে যেত, জোর করে চাষ করাতো এবং যে প্রোডাক্টস গুলো তারা তৈরি করতো সেগুলোকে নিয়ে এসে ভারতের বাজারে বিক্রি করতো বেশি দামে এবং তারা অনেক মুনাফা করতো। এসবের ফলে ভারতীয় কৃষি নির্ভর অর্থনীতিকে কেবল ব্রিটিশের অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্যই ব্যবহার করা হয়েছে। তাহলে এই যে কৃষিদের তাদেরকেও অর্থনীতিটা ওদের শুধু নিজেদের ব্যক্তিগত অর্থে ব্যবহার করেছে। ব্রিটিশের মূলধন বিনিয়োগের ক্ষেত্রে ব্রিটিশ কি মূলধন বিনিয়োগের ক্ষেত্রে কি হয়ে ওঠে কি ভারতবর্ষে তারা মূল বিনিয়োগ করে কেন তাদের নিজেদের স্বার্থের জন্য, আর সেই উদ্যোগে যাবতীয় লাভ চলে যায় ব্রিটেনে। এইটা হচ্ছে মূল কথা, যে পুরো লাভটা হতো সব চলে যেত ব্রিটেনে। ব্রিটেন বলতে তখনকারের ব্রিটিশ, এখনের ইংল্যান্ড বা ওয়েলস, ইউকে বলা হয়। ইউকে মানে ইউনাইটেড কিংডম। ওকে, ফলে ভারতীয় কৃষি ও শিল্প ধ্বংস হয়। ভারতের যে কৃষি তো ধ্বংস হয়েই গেছিল, কারণ তারা তাদের যেগুলো চাষ প্রয়োজন আছে সেইগুলোকে চাষ করাতো, কার্পাসকে অথবা বাগিচা শিল্পগুলোকে, তাছাড়া নীলকে জোর করে নীল চাষ তো তোমরা জানোই এগুলো করাতো। কিন্তু ভারতীয়দের যে চাষ সেগুলোকে ডিস্ট্রয় হয়ে গেল। তারপরেও কি হতো, এই সম্পদ দেশের যাবতীয় সম্পদ কোথায় চলে যেত, ব্রিটেনে চলে যেত। নরমপন্থীদের এই যুক্তিকে সম্পদ নির্গম বলা হয়। নরমপন্থীদের যে এই যুক্তি এটাকেই বলা হয় সম্পদ নির্গম। এখানের কাঁচামাল থেকে শুরু করে এখানের যে সম্পদ বিদেশে চলে যাচ্ছে, এটাকেই তারা কি বলেছে এই যুক্তিতে, না বলা হয়েছিল সম্পদ নির্গমন। সম্পদ নির্গমন মানে এখান থেকে সম্পদকে লুণ্ঠন করে নিয়ে চলে যাওয়া। তারা বলতেন এইভাবে সম্পদ নির্গমনের ফলে ভারতবর্ষের অর্থনীতি ধ্বংস হয়ে পড়েছে। পাশাপাশি উঁচু হারে বলতে কি উচ্চ হারে ভূমি রাজস্ব দিতে বাধ্য কৃষকরা। তাহলে একটা বিশাল ভারে তাদেরকে কৃষকদেরকে কি করতে হতো, না কর দিতে হতো। এই যে কর দেওয়া থেকে শুরু করে ব্যবসার অবনমন, তারপরে হচ্ছে যে এই বিশাল যে শুল্ক এবং মাসুল বসাতো তারা, অনেক আমদানি শুল্ক এবং পণ্যের যে অসামঞ্জস্য প্রতিযোগিতা, মানে কি ভারতীয়দের যে পণ্যগুলো সেইগুলোকে কম দামে বিক্রি করার জন্য জোরপূর্বক এইগুলোকে বিক্রি করাতো। তাছাড়াও যে পণ্য আমদানিতে যে শুল্ক ওরা বেশি বসাতো, যারা ভারতীয়রা আমদানি করলে তাদের বেশি শুল্ক, তার ফলে কি ভারতীয় যে শিল্পায়ন ব্যাহত হতে থাকে। শিল্পের বদলে কৃষির উপর চাপ পড়তে থাকে। যেহেতু শিল্প আস্তে আস্তে ধ্বংস হয়ে গেল, কুটির শিল্পকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরিকল্পনা ভাবে ধ্বংস করে দিয়েছিল। সেটা তোমরা ঔপনিবেশিক ভারতের যে অধ্যায় আছে তো ওখানে পেয়ে যাবে। এছাড়াও তুমি তৃতীয়তেও পেয়ে যাবে, চতুর্থতেও কিছু পেয়ে যাবে, যেটা ঔপনিবেশিক অর্থনীতি ওখানেও পেয়ে যাবে। এখানে দেখতে পাবে যে শিল্প কিভাবে ধ্বংস হয়েছিল, কৃষিকাজ কিভাবে ধ্বংস হয়েছিল, ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া ও সহযোগিতা ওখানে পেয়ে যাবে এই পুরোটা।
লোক কৃষি নির্ভর হয়ে পড়ার ফলে ও কৃষির উপযুক্ত কাঠামো না থাকায় দেশীয় দরিদ্র আর বাড়ে। এরকম যখন সমস্ত কিছু কৃষি নির্ভর হয়ে গেল, যদি সবই কৃষিতে নির্ভর হয়ে যাবে, তাহলে অন্য কাজগুলো, বুঝতে পেরেছো, তারপর শিল্প ধ্বংস হয়ে গেছে। কুটির শিল্পকে পরিকল্পনা ভাবে তারা ধ্বংস করে দিল, এবং কুটির শিল্পর বদলে তারা কি করলো, তাদের যে সেই মেশিনে তৈরি করা যে জিনিসপত্র সেগুলোকে বাজারে নিয়ে আসলো, এবং বাজারে নিয়ে এসে তা বিক্রি করতে থাকলো। যেহেতু কাঁচা মাল সস্তায় নিয়ে গেছে, সস্তায় তৈরি করেছে, এখানে এনে বিক্রি করতে থাকলো। আস্তে আস্তে যে শিল্পগুলো ধ্বংস হতে থাকলো, এবং এই যে কৃষিকাজ, এগুলো ধ্বংস হতে থাকলো। কৃষিকাজ ধ্বংসের ফলে কি হলো, এগুলো আস্তে আস্তে ধ্বংস হতে থাকলো। সাধারণ মানুষের কাছে তেমন কাজ করার কিছু ছিল না, সাধারণ মানুষ কৃষি কাজের দিকে ঝুঁকে যাচ্ছিল, কারণ শিল্প সেরকম ছিল না। তাই কৃষি কাজগুলো তো খুব চাপ পড়ে গেল। এই যে একটা অর্থনৈতিক অবস্থা এবং ভারতের একটা যে বিশাল বড় সমস্যা, এইগুলোকে কিন্তু জাতীয় কংগ্রেস তুলে ধরেছিল। এই নেতিবাচক বিষয়গুলির প্রতিকার করে একটি জাতীয় অর্থনীতি গড়ে তোলার ভাবনায় অর্থনৈতিক জাতীয়তাবাদকে পুষ্ট করেছিল। তাহলে তোমরা বুঝতে পেরেছো, এই জাতীয়তাবাদ কিন্তু, এই জাতীয়তাবাদের যে একটা ভাবনা, এই ভাবনা দ্বারাই তারা যে অর্থনৈতিক জাতীয়তাবাদকে কি করেছিল, পুষ্ট করেছিল। তো যদি তোমাদেরকে এই পড়ানোকে ভালো লাগে, তাহলে তোমরা আমাদের স্কুলওয়ালা চ্যানেলে সাবস্ক্রাইব করবে, আর আমার এই ভিডিওকে লাইক করবে, কমেন্ট করবে। আর কিছু যদি তোমাদের জানার থাকে, তোমরা অবশ্যই অবশ্যই নিচে কমেন্ট করবে, আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। এছাড়াও স্কুলবালা.info এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গেলে আমাদের ভিডিও পেয়ে যাবে। তোমরা কুইজের মতন খেলার সমস্ত কোয়েশ্চেন পেয়ে যাবে, যেগুলো এমসিকিউ থাকবে। সাথে সাথেই তোমরা পেয়ে যাচ্ছ এখানে সমস্ত এমসিকিউ, এসএকিউ এবং লং কোয়েশ্চেন এবং অ্যান্সার একেবারে দেওয়া থাকছে, তোমরা সেটা পেয়ে যাবে। তো ভিজিট করো আমাদের স্কুলবালা.info ওয়েবসাইটে, আর আমাদের সঙ্গে জুড়ে থাকো। ধন্যবাদ।